বাংলাদেশে অনুমোদন পেল অক্সফোর্ডে ভ্যাকসিন। ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া, বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পি.কে. হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা, সহযোগী শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে। পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি এমন চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক, এনআরবির এমডিকে তলব। সিএস ম্যাপ অনুসারে দখলমুক্ত হবে খাল, উত্তর সিটি অভিযান শুরু, কেউ ছাড় পাবে না, বললেন মেয়র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা, বনানী কবরস্থানের দাফন। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানি অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় ওষুধ প্রশাসন। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো চাইলে এখন করোনার ভ্যাকসিন আমদানি করতে পারবে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারত থেকে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই আশার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রীও। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সব পক্ষের সাথে কথা হয়েছে, কোনো সমস্যা থাকবে না। আর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। চুক্তি অনুযায়ী যথাসময়েই ভারত থেকে করোনা ভাইরাসের টিকা দেশে আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ভারতীয় সরকার বলেছেন, কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, উইল বি ইমপ্লিমেন্টেড। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে, হয়তো এই মাসের শেষেই আসবে। ভারত টিকা দিচ্ছে না এমন সংবাদ প্রকাশিত হলে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, যথাসময়ে করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অনুমোদন পাওয়ার পরে তারপরে তারা আবারও আমাদেরকে জানাবে যে আমরা কবে আমরা পাবো। তা আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। হঠাৎ করেই এমন খবর পাওয়ার পরেই আলোচনা শুরু হয়েছে। ভারত ছাড়াও কয়েকটি দেশের সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি, সেই বিষয়গুলো তো হাতে আছে, সেগুলো হাতে আছে, যেমন চাইনিজ ভ্যাকসিন বা রাশিয়ান ভ্যাকসিন, এগুলো তো আমাদের হাতে আছে। এদিকে স্বাস্থ্য সচিব জানান, ভারতের সাথে চুক্তি হয়েছে G2G পর্যায়ে, নিষেধাজ্ঞা হয়েছে বাণিজ্যিক রপ্তানির উপর, তাই বাংলাদেশের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর নয়। যেহেতু এই কাজটি হয়েছে G2G, সরকার টু সরকার, এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোনো তাদের যে অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার টু সরকার। করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য গেল বছরের 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেয়া শুরু হলে 3 কোটি ডোজ পাবে বাংলাদেশ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সঠিক সময়ে কোভিড-19 ভ্যাকসিন পাবে, জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে এপিতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তির প্রেক্ষিতে একথা জানান প্রতিষ্ঠানটির এমডি।
সরকারের সাথে নয়, চুক্তি হয়েছে বেক্সিমকো ও সেরামের মধ্যে বলেও তিনি উল্লেখ করেন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন ভারতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ভারতের কোভিশিল্ড চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ৩ কোটি ডোজ সংগ্রহের জন্য ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সাথে সমঝোতা স্মারক সই করে সরকার। গত রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারতের বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন দেয়। রোববার বার্তা সংস্থা এপির সংবাদে বলা হয়, কোভিড ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার কথা। এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি দূর করতে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল আহসান পাপন সাংবাদিকদের ব্রিফ করেন। G2G তো প্রশ্নই ওঠে না, মানে আমি জানা নাই, মানে এইটা আমাদের আপনারা যে G2G কথা বলছেন, স্বাস্থ্য সচিব বলেছে, উনি কোন ভ্যাকসিনের কথা বলছে আমি জানি না। এটা হতে পারে অন্য ভ্যাকসিন, গভর্নমেন্টের সাথে কোনো থাকতেই পারে, আমার জানা নেই। বাংলাদেশ রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। স্বাধীনতা চেতনা ব্যর্থ করার এমন অপচেষ্টায় দেশ যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভোগ বিলাসিতা নয়, দেশপ্রেম ও আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। তারুণ্যের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সৃষ্টি হয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে গণ আন্দোলন। ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এই আলোচনার। এতে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনকে সাংগঠনিক আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। উল্লেখ করেন ৭৫ পরবর্তী সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল, সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ছাত্র দলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। আগামীতে নেতৃত্ব দিতে, মানুষের সেবার আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে, যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায়, কখনো সফল হতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে যোগ্য নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। সে শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে অর্থ পাচারে অভিযোগ আলোচিত পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোল সমন জারি করেছে, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। প্রায় ৩,৫০০ কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। পিকে হালদার নামে পরিচিত তিনি। আদালতের নির্দেশে ইতিমধ্যেই পিকে হালদারের কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
এই পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে সোমবার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তার অর্জিত অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে। পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোল সমন জারি করেছে বলেও জানান দুদক সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফোকাল পার্সন আছে, ফোকাল পার্সনের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফোকাল পার্সনের মাধ্যমে পাঠিয়েছি। শঙ্খ ব্যাপারীর মতো আরও যারা পিকে হালদারের সহযোগী তাদের বিস্তারিত তথ্য মিলেছে বলেও জানান তিনি। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি উল্লেখ করে কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক। সোমবার হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক। এদিকে সেলিনা ইসলাম মানি লন্ডারিং করেননি এনআরবি ব্যাংকের এমন চিঠির বিষয়ে ব্যবস্থাপনা পরিচালককে আগামী 12 জানুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা একটি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়ার হাজির হওয়ার কথা ছিল সোমবার। অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি জানান, সেলিনা ইসলামের মানি লন্ডারিং হয়নি এমন কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক। সেলিনা ইসলাম এমপির পিটিশনে যে বিষয় উল্লেখ করা হয়েছে মানি লন্ডারিং হয়নি, সেই মর্মে তারা কোনো চিঠি দেননি। উনি বলতেছেন এটা একটা ট্যাম্পার করা হয়েছে, আর বিএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের চিঠির কথা যে দেওয়া হয়েছে এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। সেলিনা ইসলামের আইনজীবী জানিয়েছেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে মানি লন্ডারিং হয়নি উল্লেখ করে চিঠি দিয়েছে। আমরা যে চিঠিটা কোর্টে জমা দিয়েছি সেই চিঠির মূল কপি আমরা দায়ের করব বলে আদালত থেকে আজকে পারমিশন পাই। আগামী 12/1/2021 তারিখে মামলাটি লিস্টে আসবেন। হাইকোর্ট সেলিনা ইসলামের কাছে থাকা চিঠি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। প্রপার ইনকোয়ারি দরকার, এই কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডাকা হয়েছে, উনি হলফ আকারে জানাবেন। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি, যাতে এই ধরনের যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা আদালতের কাছে যথাযথ প্রতিকার চাইব। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক রয়েছেন পাপুল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। খাল দখলদারদের সতর্ক করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ইব্রাহিমপুর পপুলার থেকে পুলপাড় থেকে খাল দখল মুক্ত করার অভিযান শুরু করে এসব কথা বলে মেয়র জানান, দখলদার যত প্রভাবশালী হোক কোনো ছাড় নয়। এদিকে সর্বশেষ জরিপের নকশা নয়, সিএস ম্যাপ অনুসরণ করে খাল দখল মুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইয়াকুব লিটনের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। ইব্রাহিমপুর পুলপাড় এলাকায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় সিটি কর্পোরেশনের অভিযান। সম্প্রতি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা 26টি খালের মধ্যে অন্যতম খাল এটি। 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল ইব্রাহিমপুর হয়ে বাউনিয়া এবং কালশি খালের সাথে মিলেছে। এর অধিকাংশ জায়গায় এখন অবৈধ দখলে, ফলে সংকুচিত হয়ে খাল এখন নালা। বৃষ্টি হলে পানি উঠে আশেপাশের বাসায়, আবর্জনার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পানিটা জমে থাকে, পানিটা রুমের ভিতরে উঠে, তখন গন্ধগুলো সব উপরে উঠে। বৃষ্টি হলে আপনার হয়তো ওই যে ময়লা আবর্জনা গন্ধ হয়ে যায়, মানে এই মানুষের গন্ধ চারদিকে ছড়ায়া মানুষ অসুস্থ হয়ে যায়। খাল দখলমুক্ত করে বর্ষার আগেই খনন করা হবে। জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেয়া হবে নগরবাসীকে, জানান উত্তরের মেয়র। যেই সব জায়গায় ম্যাপিং হবে, ওই ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশালী থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। অভিযান একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মেয়র বলেন, একে একে উদ্ধার করা হবে সব খাল। আমরা শুরু করেছি, অবশ্যই
আমরা পার্টলি করে এগুলোকে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই খাল আমরা উদ্ধার করব, খালের দুই পায়ে বাধাই করব। এই খালটি কাগজে কলমে আছে 60 ফিট চওড়া, কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসে পেয়েছেন কোনো জায়গায় 10 ফিট, কোনো জায়গায় 10 ফিটেরও কম। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যদি এই খালটি উদ্ধার করা সম্ভব হয় তাহলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রায় 50% কমিয়ে আনা সম্ভব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ইব্রাহিমপুর পুলপাড়, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতি কৃতিদের ছাত্রলীগের শ্রদ্ধা, অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। ভাষাঞ্চলের স্বস্তিতে স্থানান্তরিত রোহিঙ্গারা, বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। গৌরবময় সংগ্রামী ঐতিহ্য ধরে রেখে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন প্রত্যয় জানান সংগঠনের বর্তমান নেতারা। এ সময় তারা আরও জানান, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বিতাড়িত করার উদ্যোগ নেওয়া হবে। মিনালা দিবা রিপোর্ট। উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে নেতাকর্মীরা। গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যের এই সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা দেয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। জানান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাবে ছাত্রলীগ। ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো প্ল্যাটফর্ম হিসেবে যেন ছাত্রলীগকে কাজ করতে না পারে, এই ব্যাপারটি আমরা যদি আমাদের যে যার জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা আদর্শিকভাবে এটা মেনে চলি, স্বার্থান্বেষী যে মহল তারাই বাংলাদেশ ছাত্রলীগ থেকে বিতাড়িত হবে। দলে অনুপ্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই। বিতর্কিত নেতাকর্মীদের বিতাড়ন করে স্বচ্ছ ভাবমূর্তিতে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ, বলেন সংগঠনের সভাপতি। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে আমাদের সংগঠনকে বিতর্কিত করা। তবে কিছু কিছু নিজের স্বার্থ হাসিলের জন্য অনেকে সংগঠনকে বিতর্কিত করতে চায়। আমরা এই ধরনের স্বার্থ অন্বেষী যারা আছে তাদেরকে চিহ্নিত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় ছাত্রলীগ এগিয়ে যাবে বলেও জানান তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৭৩তম জন্মদিনের কেক কাটে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসদ সমর্থক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় র্যালি, জাতীয় পতাকা উত্তোলন এবং সমাবেশ করে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৯তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাসদ সমর্থক ছাত্রলীগ। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-১৯ দেশে একদিনে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে ৭,৬৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০৩তম দিনে দেশে ১২,০৯৬ জনের করোনা পরীক্ষা শনাক্ত ৯১০ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৫,১৬,৯২৯। নতুন ৯১৭ জন সহ সুস্থ হয়েছে ৪,৬১,৫১৫। ২৪ ঘন্টা শনাক্তের হার ৭.৫২%। পুরুষ মারা গেছে ৫,৮১৫ জন ও নারীর মৃত্যুর সংখ্যা ১,৮৩৫। দেশে পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৩২,৭২,৪২৩। বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব এবার ওয়াসা থেকে ২ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে ওয়াসার এমডি তাকসিম খান বলেন, হস্তান্তরের ফলে ঢাকা শহরে বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যক্রম ৭ হাত থেকে ১ হাতে গেল। ফলে একটি মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে। নিষ্কাশনের কাজে ২ সিটিকেই টেকনিক্যাল এবং জনবল দিয়ে সহযোগিতা করা হবে বলেও জানান ওয়াসার এমডি। ওয়াসাকে পুরোপুরি ডিজিটাল করার কাজ চলছে উল্লেখ করে তাকসিম খান বলেন, ২০২৩ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। কক্সবাজার থেকে ২ দফায় ভাসানচরে আসা ৩,০০০-এরও বেশি রোহিঙ্গার কাছে শান্তি আর স্বস্তির নাম এখন ভাসানচর। রোহিঙ্গাদের পদচারণায় চরের বুকে লেগেছে প্রাণের ছোঁয়া।
উন্নত আবাসন সহ জীবন ধারণের নিরবচ্ছিন্ন সুযোগ সুবিধার কমতি নেই। মিয়ানমার সরকারের নির্মমতায় ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া নিপীড়িত রোহিঙ্গারা কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের আতিথেয়তায়। ভাষাঞ্চর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন তপুর শাহিন মিয়া। নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাষাঞ্চরের আয়তন প্রায় 13,000 একর। চরের 6,427 একর জমির মধ্যে প্রকল্প এলাকা 1,702 একর, ক্লাস্টার এলাকা প্রায় 432 একর ও অব্যবহৃত ভূমি 918 একর। 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয় এই ভাষাঞ্চরে। এরপর 29 ডিসেম্বর 1804 জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয়, যা প্রথমবারের তুলনায় 162 জন বেশি। এই ভাষাঞ্চরে 1 লাখ রোহিঙ্গার আবাসন স্থল সহ সার্বিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাষাঞ্চর। 1 মাসের ব্যবধানে বদলে গেছে পুরো নিস্তব্ধ ভাষাঞ্চর। মোট 120টি ক্লাস্টারের মধ্যে 8টি ক্লাস্টার এখন প্রাণ চাঞ্চল্যে ভরা। 2 দফায় আসা 3,000-এর বেশি রোহিঙ্গার আবাসস্থল ঘিরে গড়ে উঠেছে দোকানপাট। গণবসতি ভালো লাগে না, বাসানসরে আসিলাম, বাসানসরে অনেক ভালো লাগে। বেশি ভালো সুবিধা জায়গা, রাস্তা, রোড ঘাট, ফুটবল খেলার মাঠ, ঘর দুয়ার ভারত বইয়ার হয়, বাতাস হয়, হেরে না ভাইতাম। বাসানসরে বেশি ভালো লাগিয়ে চলাফেরা ঠিক আছে, তাহলে জিয়ান সাইহান পাই। ঘরে ঘরে সৌর বিদ্যুতের আলো, পানির সুব্যবস্থা, স্যানিটেশন, চিকিৎসা সহ সব ব্যবস্থাই আছে। রয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ড্রেনেজ ব্যবস্থা, বাজার, স্কুল, মসজিদ, টেলিযোগাযোগ সহ আধুনিক সুযোগ সুবিধার সমস্ত আয়োজন। মিয়ানমার সেনাবাহিনীর নির্মমতায় দেশ ছাড়া রোহিঙ্গাদের কৃতজ্ঞতার সীমা নেই বাংলাদেশের প্রতি। বেশি শুক্র আর তুমি গোসলখানা আছে, লেট্রিন আছে, পানি ফুরানো পরে সিবানো পরে বেশি গন লাগে। বাংলাদেশের সরকারে যেত তা নাই আর খুশি আসি দিয়া আহি ওরা রাশন টাশন দিয়ে গ্যাস টাস লাগিয়ে চল তল ফুরাইব তো দিব বলে হয়। এখন মুক্ত পরিবেশে আপন মনে খেলা করছে শিশু কিশোররা, ঘুরে বেড়াচ্ছে শান্তি আর স্বস্তিতে। এইখানে খেলাই পারছি, দৌড়ি পারছি, বহুত দিলা করতে পারে, এর জন্য আমরা এখানে সব ভালো লাগে। কালাই বাড়ি দৌড়ি বাড়ি কেন কাম করে গড়ি বাড়ি এটা ভালো লাগছে। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের উন্নত জীবন, নিরাপত্তা নিশ্চিত করা সহ জীবিকা নির্বাহের সুযোগ তৈরিরও কাজ চলছে। তাদের যে স্যানিটাইজেশন সিস্টেম, তাদের যে ইলেকট্রিসিটি, তারা হোল নাইট কিন্তু আমাদের সোলারের মাধ্যমে লাইট জ্বলছে। তো এই সুবিধাগুলি তো এখানে বেশি, রাস্তাঘাটের সুবিধা বেশি, ওপেন স্পেস আছে, বাচ্চারা হাঁটাহাঁটি করতে পারছে। প্রথম দফায় ভাষাঞ্চরে আসা রোহিঙ্গাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে এসেছে দ্বিতীয় দলটি। পরের দফায় এই সংখ্যা আরও বাড়বে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ভাষাঞ্চর, নোয়াখালী। পদ্মায় ব্রিজ নির্মাণের গল্প শেষ হবার নয়। বিজয় মাস ডিসেম্বর আর নতুন বছরের প্রথম কদিনে মানুষের ঢল নেমেছে ব্রিজের দুপাশে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন, নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ যেন বাঙালির আরেক বিজয় বার্তা। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। সকাল থেকে সন্ধে ঘন কুয়াশায় স্পষ্ট দেখাও যায় না, তবু মানুষের কমতি নেই। পদ্মার এপার ওপারে নানান জনের সারাক্ষণই আসা যাওয়া। আমাদের গর্ব, আমাদের অহংকার পদ্মা সেতু। সে পদ্মা সেতুকেই নিজের দু চোখে দেখার জন্য এখানে আসছি। আমি, আমার ছোট ভাই, আমার স্ত্রী, আমার গণেশ, আমার 6 জন একসাথে আসছি। আমার বাড়ি রাজবাড়ি। মাওয়া সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল। আমার ছেলে ওই আমাকে নিয়ে এটা দেখালো। দিনাজপুর থেকে আসছিলাম এই পদ্মা সেতু দেখার জন্য। স্পেন কমপ্লিট হওয়ার পরে সহজ চোখে দেখার জন্য আমরা সবাই এই পদ্মা সেতুর স্পেনে ঘুরতে আসছি। নয়নাভিরাম সুন্দর একটা যে ব্রিজ, এটা দেখার জন্য আমরা সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছি। শুধু কি আশপাশের মানুষ, দূরের জনপদ থেকেও লোকজন আসছেন পদ্মায় স্বপ্নের ব্রিজ দেখতে। সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা, একেবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে এসেছি। হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ, কিন্তু আসলাম এই ব্রিজটা দেখার জন্য বাচ্চারা নিয়ে। রংপুর থেকে আসছি। এতদিন বিভিন্ন টেলিভিশনে দেখছি যে এই স্বপ্নের পদ্মা সেতু এখানে হচ্ছে, আজ এটা বাস্তবে রূপ নিয়েছে। ফেনী থেকে পদ্মা সেতু দেখার জন্য আসলাম ছেলেকে নিয়ে, অনেক ভালো লাগলো। সে ট্রলার দিয়ে ঘুরতেছে, কেউ স্পিরিট বোট দিয়ে ঘুরতেছে। নানান জনের নানান অভিজ্ঞতা তুলে ধরেন ভিন্ন ভিন্ন অভিমত। এই স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্যই সুদূর কুড়িগ্রাম থেকে এসেছি।
শুধু বাংলাদেশে না, এটা ইতিহাসে বিরল বিরল বিরল। এত দ্রুত যে ব্রিজের কাজটা যে সফলভাবে সম্পূর্ণ করতে পারবে শেখ হাসিনা, এটা আমরা কল্পনা করতে পারি নাই, কখনো পারি নাই। কিন্তু আসলে আমরা তাকে চিনতে পারি নাই বা ভাবতে পারি নাই। আবার আমরা এত বড় একটা বিজয় যে পেয়েছি দেশের জন্য। নতুন বছরের প্রথম কদিনে আর পুরো ডিসেম্বর জুড়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ছিল সাধারণ মানুষের ঠাসা ভিড়। 1 ডিসেম্বরে যেমন দেশ স্বাধীন হয়েছিল, আর 1 ডিসেম্বরে এসে পদ্মা সেতু হয়েছে পরিপূর্ণভাবে দৃশ্যমান। এই দুই বিজয়কেই যেন এক করে দেখছেন বাংলার মানুষ। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মামাঘাট, মুন্সিগঞ্জ। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ভালোবাসার সিক্ত হলেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। বাংলা একাডেমিতে গুণী এই সাহিত্যিকের মরদেহ নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে। সেখানে তাকে বিদায় জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা বলছেন, বাংলা সাহিত্য হারালো কথা সাহিত্যের এক অনন্য প্রতিভাকে। আদিত্য মামুনের রিপোর্ট। ৮৬ বছর বয়সে এই প্রয়াণ যেন কাঙ্ক্ষিতই ছিল। তারপরও সব বিদায় বিষণ্ণ করে চারপাশ। রাবেয়া খাতুনের বিদায় যেন বিষণ্ণতার প্রস্থান। রাবেয়া খাতুন শেষবারের মতো এলেন তার প্রিয় প্রাঙ্গণ বাংলা একাডেমিতে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী আর অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রাবেয়া খাতুন। কথাশিল্পী রাবেয়া খাতুনের প্রয়াণে শোকের ছায়া সাহিত্যাঙ্গনে। এই শূন্যতা পূরণের নয় বলে জানান তথ্যমন্ত্রী। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তা নয়, তিনি তার পুরো পরিবারকে একটি সংস্কৃতিমনা পরিবার হিসেবে গড়ে তুলেছেন। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের পক্ষের এক বিরল ব্যক্তিত্বকে হারালো বাংলাদেশ বলে জানান গুণীজনরা। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতির একজন পুরোধা ব্যক্তিত্বের ধানে আজকে আমরা মর্মাহত, শোকাহত। তারা যে কাজটা করে গেছেন সেটা যদি তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে পারে, উৎসাহিত করতে পারে, তাহলেই তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদনটা সার্থক হতে পারে। রাবেয়া খাতুন শুধু শিল্প সাহিত্য নয়, সামাজিক অসঙ্গতি তুলে ধরে মানবিক মনন তৈরির কাজও করেছেন সুনিপুণভাবে। এবং আমি মনে করি যে বাংলা সাহিত্যে তার যে কাজ সেগুলো টিকে থাকবে, অমরত্ব লাভ করবে। তার প্রয়াণ আমাদের সাহিত্যে একটি বিশাল শূন্যতা সৃষ্টি করলো। তার রচনায় ঋদ্ধ বাংলা সাহিত্য কখনো ভুলবে না অমর এই কথাশিল্পীকে। একজন রাবেয়া খাতুনরা তারা কখনো মৃত্যুর দুয়ারে পৌঁছান না। তারা মৃত্যুহীনভাবে মানুষের অন্তরে বিরাজ করেন, সৌন্দর্যের জন্য, ভালোবাসার জন্য, স্বপ্নের জন্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে 2 মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে দাখিল করা প্রতিবেদনটিতে বলা হয়, ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এ 2টি মামলায় তার বিরুদ্ধে আর অভিযোগ গঠনের সুযোগ নেই। গেল বছর 25 অক্টোবর নৌবাহিনী এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সহ আরও 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরদিন 26 অক্টোবর অভিযান চালানো হয় তার চকবাজারের দেবীদাস লেনের বাসায়। রূপায়ণ গ্রুপ এবং আইআইসিসিআই এর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে শুভেচ্ছার স্মারক তুলে দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এ সময় ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান অতুল কুমার সাক্সেনা, ইম্পেরিয়াল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও আইআইসিসিআই এর ভাইস চেয়ারম্যান সৈয়দ শামীম রেজা, আইআইসিআই এর পরিচালক টি.কে পান্ডে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। $2,000 কোটি টাকা ছাড়ালো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। অব্যাহত রয়েছে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতাও। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 362টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 142টির আর অপরিবর্তিত ছিল 63টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 33 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,000
652 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2193 কোটি টাকা। এদিকে সিএসসিতেও বেড়েছে সূচক। লেনদেন হয়েছে 81 কোটি 50 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া, বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা, সহযোগী শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে। পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি এমন চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক, এনআরবির এমডিকে তলব। সিএস ম্যাপ অনুসারে দখলমুক্ত হবে খাল, উত্তর সিটি অভিযান শুরু, কেউ ছাড় পাবে না, বললেন মেয়র। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 8টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।